প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, শুরুতে এক ঝলক দেখে নেই কি কি থাকছে আজকে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতেই রয়েছে বিউটি বোর্ডিং নিয়ে কিছু কথা। বাংলার ইতিহাসের সাক্ষী হয়ে শত বছর ধরে দাঁড়িয়ে আছে বিউটি বোর্ডিং। এরপর দেখব শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরের শারদীয় দুর্গাপূজার আয়োজন। রয়েছে রাজধানী ঢাকার শিল্পাঙ্গন গ্যালারিতে করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে থট্টু শিরোনামে একটি চিত্র প্রদর্শনী। এদেশের ইতিহাসের সঙ্গে মিশে আছে ঢাকা, আর ঢাকার সঙ্গে মিশে আছে বিউটি বোর্ডিং। এটি শুধু আবাসিক হোটেলই নয়, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির ইতিহাসের এককালের সাক্ষী। কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনেতা, রাজনীতিবিদ, চলচ্চিত্রকারদের অবাধ বিচরণ ও আড্ডার প্রাণকেন্দ্র ছিল এই বিউটি বোর্ডিং। আজ আমাদের আয়োজন ইতিহাস খ্যাত বিউটি বোর্ডিং নিয়ে। পুরানো ঢাকার ভিক্টোরিয়া পার্ক পার হয়ে বাংলা বাজারে প্রবেশ করে একটু এগুলেই বুড়িগঙ্গার তীরের শীষচন্দ্র লেন। আর এই শীষচন্দ্র লেনের ১ নম্বর বাড়িতে অবস্থিত বিউটি বোর্ডিং। সাইনবোর্ড পেরিয়ে ছোট গেট দিয়ে হলুদ রঙের দোতলা বাড়িটির আঙিনায় প্রবেশ করার পর যে কোনো সৌন্দর্য পিয়াসী মানুষের নয়ন জুড়িয়ে যাবে এর অবারিত সৌন্দর্যে। বাগান থেকে চোখ ফেরাতেই দেখা যাবে হলুদ রঙা বিরাট একটা বাড়ি। এটি অনেকটা এল আকৃতির। প্রাচীন আমলের গাঁথুনি মুহূর্তে যে কাউকে নিয়ে যাবে ১০০ বছর পেছনে। মাঝখানে প্রশস্ত উঠান, ফুলের বাগান দিয়ে ঘেরা, নিরিবিলি বেশ ভালো আড্ডা জায়গা এটি। বিউটি বোর্ডিং বাড়িটি ছিল নিঃসন্তান জমিদার সুধীরচন্দ্র দাসের। ১৯৪৭ সালে ভারত বিভাগের পূর্বে সেখানে ছিল সোনার বাংলা পত্রিকার অফিস। কবি শামসুর রহমানের প্রথম কবিতা মুদ্রিত হয়েছিল এই পত্রিকায়। দেশভাগের সময় পত্রিকা অফিসটি কলকাতায় স্থানান্তরিত হয়। এরপর ১৯৪৯ সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা এই বাড়ি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং। বাড়িটি ১১ কাঠা জমির উপর প্রতিষ্ঠিত। নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামেই এর নামকরণ করা হয়। ১৯৭১ সালের ২৮ মার্চ বিউটি বোর্ডিংয়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন প্রহ্লাদ চন্দ্র সাহা সহ ১৭ জন। পরবর্তীতে প্রহ্লাদ চন্দ্রের পরিবার ভারতে চলে যান। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে প্রহ্লাদ চন্দ্রের স্ত্রী শ্রীমতী প্রতিভা সাহা, দুই ছেলে সমর সাহা ও তারক সাহাকে নিয়ে বিউটি বোর্ডিং আবার চালু করেন। বিউটি বোর্ডিংয়ের মুখর আড্ডা আগের মতো না থাকলেও খাবার ঘরে এখনও খদ্দেরের ভিড় লেগেই থাকে। নগরের ভোজন রসিকরা এখানে ছুটে আসেন আর নিয়মিত খান পুরনো ঢাকার বইয়ের মার্কেটের নানা শ্রেণী পেশার মানুষ। দেশভাগের পর বাংলা বাজার জমে ওঠে। নতুন নতুন কবি, সাহিত্যিকদের আনাগোনা বেড়ে ওঠে এই অঞ্চলে। তাদের আড্ডার কেন্দ্রবিন্দু হয়ে যায় এই বিউটি বোর্ডিং। ঘণ্টার পর ঘণ্টা চায়ের কাপ ঘুরতে থাকে, চলে অপরন্ত আড্ডা। চায়ের কাপে ঝড় ওঠা যাকে বলে। সাথে চপ কাটলেট থাকাটা যেন আরো লোভনীয় করে তোলে আড্ডাকে। বিউটি বোর্ডিংয়ে আমরা প্রথমত ঘুরতে আসছি, কারণ পুরান ঢাকার মধ্যে একটা অনেক ঐতিহ্যবাহী কিছু বিল্ডিংয়ের মধ্যে এটা একটা মুঘল আর্কিটেকচার আছে এখানে। তো এমন আরও বিল্ডিং আছে পুরান ঢাকাতে, বিউটি বোর্ডিং তো এর মধ্যে একটা অন্যতম। বিউটি বোর্ডিংয়ের যদি আমি নান্দনিকতার দিক থেকে দেখতে চাই, কালারটা ভালো লাগছে, আর্কিটেকচারটা ভালো লাগছে, তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটছে। যেমন শেখ মুজিবুর রহমান আসছিল এখানে, তারপরে শামসুর রহমান আসছিল, এরকম আরও অনেক কবি, সাহিত্যিকদের এখানে দেখা যায়। তো এটাও খুবই তাৎপর্যপূর্ণ একটা জায়গা। বিউটি বোর্ডিং সেই সময়কার উদীয়মান সৃজনশীল মানুষদের আঁতুর ঘর। এখানে বসেই অনেকে নিজের জীবনের সেরা লেখাটি লিখেছেন,
আহমদ সাফার স্বদেশ সাহিত্য পত্রিকার উত্থানও এখান থেকেই। পূর্ব পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিকল্পনা এখানে বসেই করেন আব্দুল জব্বার খান। বিউটি বোর্ডিংয়ের জন্মলগ্ন থেকেই এখানে আড্ডা দিতেন প্রথিতযশা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক, চিত্র পরিচালক, নৃত্যশিল্পী, গায়ক, অভিনেতা সহ সমাজের নানা অঙ্গনের গুণী ব্যক্তিরা। এখানে যারা আড্ডার আসরে আসতেন এদের মধ্যে কবি শামসুর রহমান, রণেশ দাশগুপ্ত, সমরজিৎ রায়চৌধুরী, মহাদেব সাহা, হায়াত মাহমুদ, শেখ শামসুল হক, আনিসুজ্জামান, নির্মলেন্দু গুণ, শহীদ কাদরী, জুয়েল আইদ সহ আরও অনেকে। মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই বাড়িটির নাম বিউটি বোর্ডিং? নলিনী মোহন সাহার বড় মেয়ের নাম বিউটি। আদরের কন্যার নামেই নামকরণ হয় এই বোর্ডিংটির। প্রথম দিকে 2-1টি ঘর ভাড়া দেওয়া হতো আগন্তুকদের। পরে চাহিদা বাড়ায় কক্ষের সংখ্যা বাড়ানো হয়। একসময় মাত্র 2-3 টাকায় থাকা যেত এক রাতে, খাবার মিলত 1 টাকায়। স্বল্প খরচে এমন বোর্ডিংয়ে দূর দূরান্ত থেকে থাকতে আসতো অনেকেই। বিউটি বোর্ডিংয়ের জৌলস আগের মতো না থাকলেও এখন রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা। তবে খাবার ঘরের পরিবেশ আপনার পছন্দ নাও হতে পারে। খাবার তৈরি ও পরিবেশনের ক্ষেত্রে নিজস্ব ঐতিহ্য এখনও অটুট রয়েছে। খাবার ঘরে ঢুকতেই চোখে পড়ে সারি সারি টেবিল চেয়ার, টেবিলে সাজানো স্টিলের থালা আর গ্লাস। দেয়ালে টাঙানো আছে পুরনো কিছু ছবি ও খাবারের মূল্য তালিকা। বিউটি বোর্ডিংয়ে বর্তমানে 27টি আবাসিক কক্ষ রয়েছে। এগুলো কোনোটি সিঙ্গেল বেডের, আবার কোনোটি ডাবল বেডের। এগুলোর ভাড়া 250 থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত। একসময় এখানে সিঁড়িতে বসে মেঝেতে থালা রেখে খাওয়ানো হতো। বিউটি বোর্ডিংয়ের খাবারের বিশাল নামডাক ছিল একটা সময়। এখনও খাবার ঘরটিতে ঢুকতে সাথে সাথেই বাহারি সব খাবারের ঘ্রাণে মন ভালো হয়ে যাবে যে কারো। 1949 সালে প্রতিষ্ঠার পর থেকে 71 সাল পর্যন্ত টানা 22 বছর কবি, সাহিত্যিক, শিল্পী, রাজনীতিকদের মিলন মেলায় পরিণত হয়েছিল বিউটি বোর্ডিং। এরপর 1971 সালের উত্তাল সেই দিনগুলোর 28 মার্চ 17 জন মুক্তিযোদ্ধাকে খুন করার পর দৃশ্যপট পাল্টে যায়। স্বাধীনতার পর নতুন করে যাত্রা শুরু করলেও সোনালি দিন আর ফিরে আসেনি। এরপর 1995 সালে সাবেক বিউটিশিয়ানদের নিয়ে গঠিত হয় বিউটি বোর্ডিং সুধী ট্রাস্ট। এই ট্রাস্টি বোর্ডের সদস্য সংখ্যা 60 জন। আর এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে 2005 সাল থেকে প্রদান করা হয় বিউটি বোর্ডিং সম্মাননা। স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এক বা একাধিক ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে। এখান থেকে জুয়েল এইচের সাধনা হয়েছে। এখান থেকে কবি শামসুর রহমান, ওয়েস শামসুল হক, মানে কবিরা যা আছেন, বেলাল চৌধুরী, শহীদ কাদেরী, আল মাহমুদ, বিভিন্ন রকম আরও যেমন নির্মলেন্দু গুণ, এনারা আসছেন। আমি ছোটোর থেকেই দেখেছি এনারা খুব আসতেন, বসতেন, গল্প গুজব করতেন, হাসতেন, প্রহ্লাদদা বলে মানে ইয়ার্কি টিয়ার্কিও করতেন। অনেক সময় বলতেন যে দাদা কি খাবার টাবার আছে। গৌরবের ব্যাপার হচ্ছে এখানে শেখ মুজিবুর রহমানের পদধূলি পড়েছেন। আমি ওনাকে দেখেছি ক্লাস 5 তখন পড়ি, আমি 4-5-এ পড়ি, জুবলি স্কুলের আমি ছাত্র। বিউটি বোর্ডিংকে সবাই ভালোবাসতো। এখনও বিউটি বোর্ডিংয়ে গেট টুগেদার হয়। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরও কিছু খবরাখবর। আশা করছি সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। শ্রী শ্রী বড়দেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা 2020 উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা 2020 উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বড়দেশ্বরী কালীমাতা মন্দির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যজন ও 21 পদকপ্রাপ্ত অভিনেত্রী লাকি নাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বড়দেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য যুক্ত হয়েছেন সাবের হোসেন চৌধুরী এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি, নাট্যজন ঝুনা চৌধুরী সহ অনেকে। অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে হয় পূজা অর্চনা এবং সব শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে। এর আগে দরিদ্র বস্তিবাসী ও পথশিশুদের মাঝে 2000 প্যাকেট খাবার বিতরণ করেন
বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাস। পরিশেষে স্বাস্থ্যবিধি মেনে ভক্তবৃন্দের উপস্থিতিতে অসুররূপী করোনা বিনাশের লক্ষ্যে ও দেশবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়। থট টু শিরোনামে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় শিল্পাঙ্গন গ্যালারিতে। প্রদর্শনীতে দুজন শিল্পী একই সাথে থেকে তাদের চিন্তার ভিন্নতাকে প্রকাশ করেছেন তাদের কাজের মাধ্যমে। গ্যালারি শিল্পাঙ্গনে চলছে থট টু শিরোনামে একটি যুগলবন্দি চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতে দেশের দুই নবীন চিত্রশিল্পী AH ঢালী তমাল এবং শিল্পী ফারজানা রহমান ববির সমকালীন শিল্পভাবনা ফুটে উঠেছে। একই সাথে চলাফেরা করলেও মানুষের শিল্পচিন্তার মূলে যে ভিন্নতা রয়েছে তারই অনবদ্য প্রকাশ ঘটেছে নবীন এই দুই শিল্পীর প্রদর্শনীতে। শিল্পী তমাল যে চারণ অঞ্চলে বেড়ে উঠেছেন, সেখানকার রোদ বৃষ্টি আলো ছায়া প্রকৃতি তাকে শক্তি জুগিয়েছে, তার মনে প্রাণ সঞ্চার করেছে প্রতিনিয়ত। সেই ভাবনাকেই তিনি তার ছবিতে ফুটিয়ে তুলেছেন। অপরদিকে শিল্পী ফারজানা রহমান ববি অনেকটাই আত্মকেন্দ্রিক। তিনি তার চিন্তা ভাবনা, প্রকৃতির রস, রূপ, রহস্য এক অপূর্ব স্বপ্নালোকের ভিতর দিয়ে বিমূর্তভাবে প্রকাশ করেছেন তার ছবিতে। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত তো আমরা একটা ঘরবন্দি সময় কাটিয়েছি। তো সেই সময়ে বসে আর কি আমরা দুজন কাজ করলাম। এক্সিবিশনটা আমার আর AH ঢালী তমাল, আমরা দুজনে মিলে করছি। আর প্যান্ডেমিক টাইমটা আসলে আমরা কিভাবে কাটালাম সেই সময়ের কিছু কাজ, এছাড়া আমরা সাধারণত যেরকম কাজ করে থাকি আমাদের কাজের যা বিষয় সেরকম কাজও আছে। এক্সিবিশনের টাইটেলটা হচ্ছে থট টু। যেহেতু আমি একটু অ্যাবস্ট্রাক্ট কাজ করি আর তমাল হচ্ছে একটু রিয়েলিস্টিক বেস কাজ করে, তো আমাদের আসলে মানে চিন্তা একই কিন্তু প্রকাশটা আসলে আলাদা। সেটাকে মাথায় রেখেই রুমি ভাই থট টু নামটা দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের বিভিন্ন খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং থাকুন বাংলা ভিশনের সাথেই।